আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি রাফসান। ওয়েলকাম টু ইজি কমার্স ক্যাম্পাস। আজকে আমরা শিখব ক্লাস 9-10 হিসাব বিজ্ঞানের অধ্যায় 3 দুইতরফা দাখিলা পদ্ধতি পর্ব 2। এর আগেও আমি তোমাদেরকে একটা পর্ব দিছি, পর্ব 1। তো সেখানে আমি দুইতরফা দাখিলার হিসাব কয় প্রকার, কি কি আছে সবকিছু বর্ণনা করে এবং ব্যাখ্যা দিয়ে বুঝাই দিয়েছি। যারা পর্ব 1 দেখো নাই, আমি তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যাতে পর্ব 1টা দেখে আসো, তাহলে তোমরা বুঝতে পারবা যে কোন হিসাব কোন দিকে যাবে, কেন যাবে, কখন যাবে। আজকে আমরা করব তোমাদেরই হিসাব বিজ্ঞান বইয়ের 28 নম্বর পৃষ্ঠায় একটা অঙ্ক বা একটা উদাহরণ দেওয়া আছে, সৃজনশীল না, একটা উদাহরণ দেওয়া আছে। তো আমরা সেটারই আজকে সমাধান করব যাতে তোমরা বুঝতে পারো, একটু তোমাদের কাছে দুইতরফা দাখিলার কনসেপ্টটা একটু ক্লিয়ার হতে পারে। তো দেখো, এখানে আমি একটা ঘর করে রাখছি। হিসাব বিজ্ঞানের দুইতরফা দাখিলাতে সাধারণত অনেকে অনেকভাবে ঘর করে থাকে। তোমাদের যদি আমার ঘরটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা এটাও করতে পারো, বা অন্য যে ঘরে তোমরা কমফোর্ট ফিল করো সেই ঘরেও তোমরা অঙ্কটা করতে পারো। তো আমি তোমাদেরকে এই ঘরে দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে আসবে তারিখ। তো তারিখ 28 নম্বর পৃষ্ঠায় যে উদাহরণটা দেওয়া আছে, এটা তারিখ নেই। সাধারণত অঙ্কে তারিখ দেওয়া থাকবে, অঙ্কে তারিখই দেওয়া থাকবে, কিন্তু এখানে ক্রমিক নাম্বার দেওয়া আছে। তো প্রথমে ঘরটার নাম হবে তারিখ, এরপরে বসবে বিবরণ, এরপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো দেখো 28 নম্বর পৃষ্ঠায় প্রথম 1 নম্বর যে এন্ট্রিটা দেওয়া আছে সেখানে বলছে জনাব হাসান নগদ 50,000 টাকা মূলধন স্বরূপ এনে ব্যবসা শুরু করলেন। তো আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা মনে রাখবা যে তোমাদের কাছে যখনই কোনো অঙ্ক তোমরা করতে নিবা, ধরে নিবা ওই প্রতিষ্ঠানের মালিক তুমি, আর এখন তুমি হিসাব করবা যে তোমার কাছে কি আসতেছে, তোমার কাছ থেকে কি চলে যেতেছে। তো এখানে বলছে জনাব হাসান 50,000 টাকা মূলধন স্বরূপ এনে ব্যবসা শুরু করলেন। তো এখানে ব্যবসার কাছে কি আসছে, প্রতিষ্ঠানের কাছে কি আসছে? নগদ অর্থ আসছে। যেহেতু নগদ অর্থ আসছে, আর আসলেই ডেবিট গেলেই ক্রেডিট, তো নগদ অর্থ আসছে, তাই আমরা লিখব নগদান হিসাব ডেবিট। মনে রাখবা, যেহেতু নগদ টাকা আসছে, হিসাব বিজ্ঞানের ভাষায় কিন্তু তুমি এটাকে নগদ টাকা লিখতে পারবা না, এটাকে তোমার লিখতে হবে নগদান হিসাব ডেবিট। আর কি দিয়ে আসলো? মূলধন। মূলধন সবসময় হিসাবের ক্রেডিট দিকে যায়, হিসাব পক্ষের সবসময় ক্রেডিট দিকে যাবে মূলধন। সমপরিমাণ টাকা ডেবিটে, সমপরিমাণ টাকা ক্রেডিটে। 50,000 টাকা ডেবিটে, 50,000 টাকা ক্রেডিটে। আচ্ছা, অনেকে এটাকে আবার লেখে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, এক বরাবর লিখে ডেবিট ক্রেডিট এখানে লিখে দেয়। ওইভাবে লিখলেও হবে, অথবা সময় বাঁচানোর জন্য তুমি যদি এখানে আলাদা করে ডেবিট নগদান হিসাব এখানে আবার ডেবিট লিখতে না চাও, মূলধন হিসাব এখানে আবার ক্রেডিট লিখতে না চাও, তাহলে যেটা ডেবিটের হবে সেটা একদম প্রথম থেকে শুরু করবা, আর যেটা ক্রেডিটের হবে, অনেক সময় ক্রেডিটে 2টা এন্ট্রি, ডেবিটও 2টা এন্ট্রি যায়। তো যখন ডেবিট সেট পক্ষটাই আগে লিখতে হয়। যখন ডেবিট পক্ষটা লিখবা তখন একদম প্রথম মাথা থেকে শুরু করবা, আর যখন ক্রেডিট পক্ষটা লিখবা তখন মাঝখান থেকে শুরু করলে স্যার বুঝে যাবে, যে পরীক্ষার হলে থাকুক সে বুঝতে পারবে যে একটা ডেবিট, প্রথমটা ডেবিট, আর মাঝখান থেকে যেটা শুরু করা হয়েছে সেটা ক্রেডিট। আচ্ছা, এটা তোমাদের বোঝানোর উদ্দেশ্যে বললাম। এবার নাম্বার 2 নম্বর এন্ট্রি বলছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা। অফিসের জন্য কি ক্রয় করা হয়েছে? আসবাবপত্র ক্রয় করা হয়েছে। আমি গত পর্ব তোমাদেরকে বলে দিছি সম্পদকে সবসময় কি নামে লিখতে হবে? সম্পদ নামেই লিখতে হবে। আর আসবাবপত্র আমার জন্য কি এক ধরনের সম্পদ। বলে কিভাবে? কারণ আসবাবপত্র দীর্ঘ সময় যাবত এটা আমার কাছে থাকে। আজকে তুমি আসবাবপত্র কি হইতে পারে? একটা ফার্নিচার হইতে পারে, একটা চেয়ার হইতে পারে। আজকে তুমি তোমার বাসার জন্য যদি একটা খাট কিনে আনো, তুমি আগামীকালকে আবার এটা কিনবা না। যদি বলো না স্যার আমি কিনবো, আচ্ছা কিনো, আগামীকাল কিনবা, এর পরের দিনকে আবার কিনবা একটা খাট, এর পরের দিনকে আবার কিনবা। এভাবে কি তুমি রেগুলারলি একটা খাট কিনতে থাকবা? দীর্ঘ সময়ের জন্য তোমার কাছে এটা থাকতেছে। তো এটা এক ধরনের তোমার কাছে সম্পদ, আর সম্পদকে আমরা সবসময় সম্পদ নামেই লিখি। তো অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হয়েছে, এখানে অনেক শিক্ষার্থী ভুল করবে, লিখবে ক্রয় হিসাব ডেবিট। মনে রাখবা
এখানে কিন্তু ক্রয় হিসাব ডেবিট লিখলে হবে না, কারণ ক্রয় করছে কথা সত্য, কিন্তু একটা সম্পদ ক্রয় করছে। আর আমি তোমাদের প্রথম পর্বেই বলে দিছি সম্পদকে আমরা কি নামে লিখবো, সম্পদকে সবসময় সম্পদ নামে লিখবো। তো আমার কাছে কি আসছে আর আমার কাছে কি গেছে, তো আমার কাছে কি আসছে, আমার কাছে আসছে হচ্ছে সম্পদ মানে আসবাবপত্র, তাহলে আমরা লিখবো আসবাবপত্র, আসবাবপত্র হিসাব হইলো আমার ডেবিট। আর এই আসবাবপত্র আমি যখন দোকানে গেছি বলছি ভাই আমাকে একটা আসবাবপত্র, সে যাই ক্রয় করুক, বললাম যে একটা চেয়ার দেন, তো দোকানদার যখন আমাকে চেয়ারটা দিছে বিনিময়ে আমার কাছ থেকে নগদ টাকা নিছে, মানে আমার নগদ টাকার পরিমাণটা কমে গেছে, তাহলে আমার কাছ থেকে আসবাবপত্র আসছে আর আসবাবপত্র ক্রয় করতে গিয়ে আমার কাছ থেকে কি চলে গেছে, নগদ টাকা চলে গেছে, তাহলে যেটা গেছে সেটা ক্রেডিটে, কি নগদান। নগদ টাকা কি তুমি নগদ টাকা লিখতে পারবা না, এটা কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় কি লিখতে হবে, নগদান হিসাব। তাহলে নগদান হিসাব ক্রেডিট। সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। 5,000 টাকা ডেবিট, 5,000 টাকা ক্রেডিট। নাম্বার 3, কর্মচারীদেরকে বেতন প্রদান করা হলো 6,000 টাকা। কর্মচারীদেরকে আমরা কি প্রদান করছি, বেতন প্রদান করছি। আর বেতন আমাদের জন্য এক ধরনের খরচ, খরচ বৃদ্ধি পাইলে কই যায়, ডেবিটে যায়। তাহলে বেতন প্রদান করা হয়েছে কত হাজার টাকা, 6,000 টাকা, তাহলে বেতন হিসাব ডেবিট। বেতন হিসাব ডেবিট। আর বেতন দিতে গিয়ে আমাদের কাছ থেকে কি চলে গেছে, বেতন দিতে গিয়ে আমাদের কাছ থেকে নগদ অর্থের পরিমাণ কমে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। যেটাই যাবে সেটাই ক্রেডিটে, আর যেটাই আসবে সেটা ডেবিটে। বেতন কিন্তু আমাদের জন্য একটা খরচ, আর খরচ বৃদ্ধি পাইছে এই জন্য ডেবিটে গেছে, বেতন হিসাব ডেবিট। নগদ বেতন দিতে গিয়ে, কর্মচারীদেরকে বেতন দিতে গিয়ে আমাদের কাছ থেকে কি গেছে, নগদ টাকার পরিমাণ চলে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট। সমপরিমাণ টাকা ডেবিটে, সমপরিমাণ টাকা ক্রেডিটে। নাম্বার 4 বলল পণ্য ক্রয় 20,000 টাকা। দেখো এখানে কিন্তু পণ্য ক্রয় বলছে, বলে নাই কোনো আসবাবপত্র বা কোনো সম্পদ, শুধু বলছে পণ্যদ্রব্য ক্রয় করা হয়েছে 20,000 টাকা। যেহেতু ক্রয় করা হয়েছে, আর ক্রয় করলে ব্যয় হয়, ব্যয় আমাদের সবসময় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট দিকে যায়, তাহলে ক্রয় হিসাব ডেবিট। আর এই ক্রয় করতে গিয়ে কোনো একটা, যে পণ্যটা সে ক্রয় করছে প্রতিষ্ঠান, এই ক্রয় করতে গিয়ে তার কাছ থেকে কি চলে গেছে, ক্রয় করতে গিয়ে তার কাছ থেকে নগদ অর্থের পরিমাণ কমে গেছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। সমপরিমাণ টাকা ডেবিটে, সমপরিমাণ টাকা ক্রেডিটে। পাঁচ নাম্বার এন্ট্রিতে বলছে ব্যাংকে জমা দেওয়া হলো 25,000 টাকা। আচ্ছা, ব্যাংকে যে তুমি অর্থ জমা রাখছো এটা কিন্তু এক ধরনের সম্পদ তোমার কাছে। বলো কিভাবে? কারণ ব্যাংকে তুমি যে ফিক্সড ডিপোজিট করো, যাই করো, এটা তোমার কাছে আছে, ইন ফিউচার তুমি কাজে লাগাবা, তো এইটা তোমার কাছে এক ধরনের সম্পদ। আর যেহেতু তুমি টাকাটা ব্যাংকে রাখছো, তাই ব্যাংক হিসাব ডেবিট। কি হিসাব ডেবিট? ব্যাংক হিসাব ডেবিট। আর ব্যাংকে টাকা জমা রাখতে গিয়ে, ব্যাংকে টাকা জমা রাখছো, তোমার অ্যাকাউন্টে রাখছো, ওকে ফাইন, কিন্তু ব্যাংকে টাকা জমা রাখতে গিয়ে তোমার কাছ থেকে কি চলে গেছে, লিকুইড মানি, নগদ অর্থের পরিমাণটা তোমার পকেট থেকে কমে গেছে। যেহেতু এটা চলে গেছে, আর চলে গেলে ক্রেডিটে, নগদান হিসাব ক্রেডিট। সমপরিমাণ টাকা ডেবিটে, সমপরিমাণ টাকা ক্রেডিটে। 6 নম্বর এন্ট্রি, পণ্য বিক্রয় করা হলো 18,000 টাকা। পণ্যদ্রব্য কি করা হয়েছে, বিক্রয় করা হয়েছে কত টাকায়, 18,000 টাকা। আচ্ছা, বিক্রয় করলে কি আয় হয়? অবশ্যই বিক্রয় করলে যেহেতু আয় হয়, একটা পণ্য কখনো বিক্রয় করে দেখবা দোকানে, তোমার কাছে কিন্তু নগদ অর্থ আসবে। কি আসতেছে বিক্রয় করলে, তোমার কাছে নগদ অর্থ আসতেছে। যেহেতু নগদ অর্থ আসতেছে আর আমার কাছে আসলেই কি ডেবিট, তাহলে নগদান হিসাব ডেবিট। আর এটা আসলো কিভাবে, বিক্রয়ের মাধ্যমে, বিক্রয় হিসাবের ক্রেডিট দিকে যাবে, বিক্রয় হিসাব ক্রেডিট। মনে রাখবা যে তোমার কাছে কি আসতেছে আর তোমার কাছ থেকে কি চলে যেতেছে, এই একটা সহজ জিনিস মাথায় রাখলেই হবে। সমপরিমাণ টাকা ডেবিটে, সমপরিমাণ টাকা ক্রেডিটে।
নাম্বার 7 এন্ট্রিতে বলছে বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো। বিজ্ঞাপন আমাদের জন্য এক ধরনের খরচ, আর খরচ আমরা হিসাবে ডেবিট দিকে লিখি। খরচ বৃদ্ধি পাইছে, খরচকে সবসময় খরচ নামেই লিখতে হবে। তাহলে বিজ্ঞাপন হিসাব, কি হিসাব? বিজ্ঞাপন হিসাব। এক মিনিট একটু, বিজ্ঞাপন হিসাব ডেবিট। এখানে কিন্তু তুমি নগদান লিখতে পারবা না। কেন? কারণ বলছে বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করছে। আর যখনই বলবে চেক, চেক কার সাথে সম্পর্ক প্রদান করে? চেক কার সাথে সম্পর্ক রাখে? চেক ব্যাংকের সাথে সম্পর্ক রাখে। বিজ্ঞাপন তো করাইছে, কিন্তু কিসের মাধ্যমে? চেক দিছে, নগদ অর্থ দেয় নাই। যেহেতু চেকের মাধ্যমে দিছে আর চেক ব্যাংকের সাথে সম্পর্ক রাখে, তখনই আমরা লিখব ব্যাংক হিসাব। কি হিসাব? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা? 7,000 টাকা। সমপরিমাণ টাকা ডেবিটে, সমপরিমাণ টাকা ক্রেডিটে। নাম্বার 8 কমিশন পাওয়া গেল। আচ্ছা, কমিশন পাওয়া গেছে কত হাজার টাকা? 3,000 টাকা। কমিশন শব্দটা কি? কমিশন শব্দটা হচ্ছে কোনো কিছু, কোনো কাজ করার মাধ্যমে কোম্পানি যে পার্সেন্টেজটা পায় সেটাকে বলা হয় এক ধরনের কমিশন। আর কমিশন যেহেতু পাইছে মানে নগদ টাকার পরিমাণ আসছে। কি আসছে? নগদ টাকা আসছে। যেটা আসছে সেটাই ডেবিট। তাহলে নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট। কিসের মাধ্যমে আসলো? কমিশনের মাধ্যমে। তাহলে কমিশন হিসাব ক্রেডিট। কত টাকা? 3,000 টাকা। সমপরিমাণ টাকা ডেবিটে, সমপরিমাণ টাকা ক্রেডিটে। 9 তারিখ এন্ট্রি বলছে ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল 1200 টাকা। ব্যাংকের নিকট থেকে কি পাওয়া গেছে? সুদ পাওয়া গেছে। যেহেতু ব্যাংকের নিকট থেকে আমি সুদ পাইছি মানে আমাকে টাকাটা কে দিছে? অর্থটা কই থেকে আসলো? ব্যাংক থেকে আসলো। তাহলে আমি ব্যাংক থেকে একটা সুদ পাইছি, আমার সম্পদের পরিমাণ বৃদ্ধি পাইছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট। এখন তাহলে ক্রেডিটে কি বসবে? ক্রেডিটে বসবে ব্যাংক সুদ হিসাব। এখানে অনেকে লিখবে নগদান। এখানে কিন্তু তোমরা অনেকেই ভুল করবা, বলে স্যার কেন? ব্যাংক তোমাকে সুদ দেয়। ব্যাংক কি কখনো যখনই তোমাকে সুদ দিবে, এখানে বলছে 1200 টাকা সুদ দিছে, কথাটা বোঝো। ব্যাংক কি তোমাকে কখনো ফোন দিবে? ফোন দিয়ে বলবে এই যে আক্কাস আলী, আপনি তো 1200 টাকা আপনাকে সুদ দিতে চাচ্ছি, দয়া করে অনুগ্রহপূর্বক আপনার পার্সোনাল বিকাশ নাম্বারটা দিন, আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি, অথবা আপনি এসে টাকাটা নিয়ে যান। ব্যাংক কি কখনো এই কথা বলবে? ব্যাংক তোমার অ্যাকাউন্টে টাকা যোগ করবে, না হলে টাকা মাইনাস করে নিয়ে যাবে। যেহেতু ব্যাংক এটা প্রদান করছে, তাহলে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। সমপরিমাণ টাকা ডেবিটে, সমপরিমাণ টাকা ক্রেডিটে। 10 নম্বর এন্ট্রি। 10 নম্বর এন্ট্রি, ধারে পণ্য বিক্রয় করা হলো 15,000 টাকা। ধারে পণ্য বিক্রয় করা হয়েছে, নগদে না। যদি নগদে হইতো তাহলে আমরা লিখলাম নগদান হিসাব ক্রেডিট। আর আমি বলছি বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক রাখে। যেহেতু ধারে পণ্য বিক্রয়টা করছে মানে আমার কিসের পরিমাণ বৃদ্ধি পাইছে? দেনাদারের পরিমাণ বৃদ্ধি পাইছে। আর দেনাদার আমার কাছে এক ধরনের সম্পদ, কারণ টাকা আমি, ধরো কারো কাছে একটা পণ্য আমি বিক্রয় করলাম, পণ্যটার দাম 20,000 টাকা। সে আমাকে বলতেছে, আমাকে দুঃখের কথা শোনাচ্ছে, ভাই আমি তো এখন টাকা নাই, আমার অনেক কষ্ট, আমি আপনাকে একটা বাকি খাতা খুলে রাখেন, প্রতি মাসে মাসে আমি আপনাকে টাকা দিব। তাহলে তুমি কি আমি কি তার কাছ থেকে টাকা না নিয়ে তাকে ছেড়ে দিব? মাস শেষে কি তার কাছ থেকে টাকা নিব না? অবশ্যই নিব। আর যেহেতু নিব মানে সে আমার কাছে আজ হোক কাল হোক টাকা দিতেই হবে, সে বাধ্য, আর আমি নিব। তাহলে সে যখন টাকাটা দিবে আমার সম্পদের পরিমাণ বাড়বে। এই জন্য দেনাদার এক ধরনের সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে কই যাবে? ডেবিটে। তাহলে দেনাদার, দেনাদার হিসাব ডেবিট। কি করলো? বিক্রয় করলো, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ বিক্রয় করলে কি হয়? আয় হয়। সমপরিমাণ টাকা ডেবিটে, সমপরিমাণ টাকা ক্রেডিটে।
11 নম্বর, ভাড়া বাবদ চেক প্রদান করা হলো 6,000 টাকা। ভাড়া এটা আমাদের জন্য এক ধরনের খরচ, কারণ আমি ভাড়া দিলে আমার নগদ অর্থের পরিমাণ কমে যায় আর সকল খরচ হিসাবে ডেবিট দিকে যায়। তাহলে ভাড়া হিসাব, কি হিসাব লিখবো? ভাড়া হিসাব, কারণ খরচকে আমরা ডেবিট দিকে লিখি। ভাড়া হিসাব ডেবিট। আর ভাড়াটা আমি কিসের মাধ্যমে দিছি? নগদ টাকার মাধ্যমে না, চেকের মাধ্যমে। চেকের সাথে কে সম্পর্ক রাখে? ব্যাংক সম্পর্ক রাখে। তাহলে লিখবো ব্যাংক হিসাব ক্রেডিট। সমপরিমাণ টাকা ডেবিটে, সমপরিমাণ টাকা ক্রেডিটে। 12 নম্বর এন্ট্রি বলছে ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 8,000 টাকা। ব্যবসার প্রয়োজনে মালিক দুই কারণে উত্তোলন করতে পারে। এক, সে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করতে পারে। দুই, সে ব্যবসার প্রয়োজন উত্তোলন করতে পারে। এখানে বলছে ব্যবসার প্রয়োজন উত্তোলন করছে। ব্যবসার প্রয়োজনে 8,000 টাকা মালিক উত্তোলন করছে, মানে সম্পদের নগদ টাকার পরিমাণ বাইরে গেছে। যেহেতু নগদ টাকার পরিমাণ বাড়ছে, তাহলে নগদান হিসাব ডেবিট, কারণ নগদ টাকা আসছে। নগদান হিসাব কি? ডেবিট। কি দিয়ে উত্তোলন করছে? নগদ টাকাটা কিন্তু ব্যাংক থেকে উত্তোলন করছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। সমপরিমাণ টাকা ডেবিটে, সমপরিমাণ টাকা ক্রেডিটে। এই ছিল তোমাদের 28 নম্বর পৃষ্ঠার কাজ। এখানে আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে। যারা যারা শেষ পর্যন্ত সাথে ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যাদের বুঝতে সমস্যা হয়েছে তাদেরকে আমি অনুগ্রহ করব যে প্রথম পর্বটা দেখে আসবা। ওইখানে আমি ভালো করে বুঝাই দিয়েছি যে কখন ডেবিটে যাবে, কখন ক্রেডিটে যাবে। ওই পর্বটা অবশ্যই দেখে আসবা। আর কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবা, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।